আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, সকলকে রসায়নের আরেকটি লেকচারে স্বাগতম। আজকে আমাদের গুণগত রসায়নের পঞ্চম লেকচার। আজকের লেকচারে আমরা তিনটি নীতি নিয়ে আলোচনা করব। যেই নীতি তিনটি তোমাদের সৃজনশীল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার। তো আমাদের এই তিনটি বিষয় শুধুমাত্র নীতি মুখস্থ করে রাখলে চলবে না। এই তিনটা নীতি, আউটবাউ নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি, এই তিনটি নীতি আমাদের একদম বেসিক সহ ডিটেলসে ভালো মতো বুঝতে হবে। এখান থেকে অসংখ্য সৃজনশীল প্রশ্ন এবং তার চেয়ে বড় ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। তাই এই তিনটা টপিক আমাদের খুবই ভালো মতো পড়তে হবে। তো আশা করব আপনারা বিগত লেকচারগুলো সুন্দর মতো ক্লাসগুলো করতেছেন, আপনাদের ফ্রেন্ডদেরকেও জানাইতেছেন এবং তাদেরকেও আপনারা সেই ক্লাসগুলো করার জন্য সহায়তা করতেছেন। তো এই শুভকামনা নিয়ে আপনাদের পড়ালেখার জন্য দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি। তো চলেন আজকে আমরা আমাদের টপিকটা শুরু করি। আজকে আমাদের প্রথম যে টপিকটা পড়ব আউটবাউ নীতি, যেটা তোমরা সেই ছোট্টবেলা থেকে পড়তেছো। আউটবাউ নীতি সেই ছোটবেলা থেকে পড়তেছেন, এই নীতিটা আমার থেকে আপনারা খুব বেশি ভালো জানেন। তো তারপরেও একটু আমরা মনে করাই দিই আপনাদের, আমরা যে তিনটা নীতি পড়বো সেই তিনটা নীতির ভিতর আজকে ফার্স্ট টপিকটা হলো স্যার আউটবাউ নীতি। তো আউটবাউ নীতি কি স্যার? আমরা জানি আউটবাউ কি শব্দ একটা। আউটবাউ হলো একটা স্যার জার্মান শব্দ। কি শব্দ স্যার? জার্মান শব্দ। আউটবাউ হলো একটা কি শব্দ? জার্মান শব্দ। অর্থ কি স্যার? অর্থ হইলো বিল্ডিং আপ। এখানে কি বলবো স্যার? বিল্ডিং আপ। আচ্ছা, একটা বিল্ডিং যেমন আস্তে 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 নিচতলা থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে। প্রথমে নিচতলা, তারপর একতলা, তারপর দুইতলা, তারপর তিনতলা, এইভাবে করে উঠে। একটা বিল্ডিং যেমন আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে তৈরি করা হয় বা উঠে, ঠিক তেমন ভাবে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করবে। একটা বিল্ডিং যখন বানায় তখন কি স্যার আগে পাঁচতলা বানায় তারপর নিচতলা বানায়? বিষয়টা কেমন হবে? আগে পাঁচতলা বানাইলো তারপর চারতলা এমনি করে নিচের দিকে আসে না। একটা বিল্ডিং যেমন আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠে, ঠিক তেমন ভাবে আমাদের ইলেকট্রন যে ভদ্রলোকেরা আছে, ইলেকট্রন ভদ্রলোকেরা আস্তে আস্তে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করবে। তাহলে আউটবাউ নীতিটা কি স্যার? যদি একটু লিখে ফেলি, ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করে। তাহলে আউটবাউ নীতিটা কি? আউটবাউ নীতিটা হলো ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। আস্তে আস্তে নিম্ন শক্তি আগে ফিল আপ করবে, নিম্ন শক্তির অরবিটাল ফিল আপ করে দেন কি করবে? উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। এখন প্রশ্ন আসে, আপনি তো স্যার বললেন যে যেই অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যে অরবিটালের শক্তি বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে। তো স্যার বুঝলাম, কিন্তু আমি বুঝবো কেমনে স্যার কোনটা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল আর কোনটা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল? এইটা আমি কেমনে বুঝবো স্যার? এটা বোঝার জন্য একটা সূত্র আছে, তোমরা 9-10-এ পড়ছো। যে সূত্রটা কি? n প্লাস এল এর মাধ্যমে অরবিটালের শক্তি নির্ণয়
করা যায়। n প্লাস এল এর মাধ্যমে অরবিটালের শক্তি কি করা যায়? নির্ণয় করা যায়। কোন অরবিটালের শক্তি বেশি এবং কোন অরবিটালের শক্তি কম সেটা আপনি কেমনে বুঝবেন? এই যে n প্লাস এল, n কি ছিল গত ক্লাসে পড়ছি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এল কি স্যার? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দুইটার যোগফল দিয়ে আমি কি নির্ণয় করতে পারি? অরবিটালগুলোর শক্তি নির্ণয় করতে পারি। এরপর শক্তি নির্ণয় করার পরে যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যে অরবিটালের শক্তি বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে, তাই না? তাইলে কথাটা দাঁড়াইলো, যার n প্লাস এল এর মান কম ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যার n প্লাস এল এর মান বেশি সে অরবিটালের শক্তি বেশি, সুতরাং সেই অরবিটালে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন সেখানে পরে যাবে। তাইলে আহ্বান নীতিটা কি? আহ্বান নীতিটা হইল ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করে। যেই অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, যার শক্তি বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে। তো বুঝবো কেমনে কোন অরবিটালের শক্তি কম এবং কোন অরবিটালের শক্তি বেশি? এটা n প্লাস এল এর মাধ্যমে নির্ণয় করা যায়। যেই অরবিটালের n প্লাস এল এর মান কম সেই অরবিটালের শক্তিও কম, সুতরাং ইলেকট্রন সেখানে আগে যাবে। আর যার n প্লাস এল এর মান বেশি সে অরবিটালের শক্তিও বেশি, ইলেকট্রন সেখানে পরে যাবে। এবার আসি খুবই ফেমাস একটা প্রশ্ন, আপনারা 9-10% কলেজেও ফেস করবেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হইল পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ আগে যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ আগে যায় কেন? এটা বুঝতে হইলে আগে আমাকে 3D এবং 4s এর শক্তিটা বের করা লাগবে। হ্যাঁ, তাহলে দেখি আগে 3D এর শক্তি বের করি। 3D অরবিটালের ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, 3D অরবিটালের ক্ষেত্রে n এর মান কত হবে? দেখেন 3D প্রথম যেটা থাকে সেটা কি? n, প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর নাম্বার, তার মানে 3 মানে কি? তৃতীয় শক্তি স্তর, তাহলে n এর মান হলো 3। এবং এল এর মান কত? আমরা কিন্তু গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যায় পড়ছি যে এল এর মান 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে d অরবিটাল, 3 মানে f অরবিটাল, sp d f 0 1 2 3। এখানে কি আছে? 3D। ডি মানে এল এর মান কত স্যার? ডি মানে কিন্তু এল এর মান 2, তার মানে এখানে এল এর মান কত হবে? 2। এবার আসেন তাহলে যোগফলটা কত আসে দেখেন তো, n প্লাস এল ইকুয়াল টু 3 আর 2 কত? 3 যোগ 2 কত আসে? 5। তার মানে 3D অরবিটালের শক্তি কত? n প্লাস এল এর মান কত? 5। এবার আসেন 4s অরবিটাল। 4s অরবিটালের ক্ষেত্রে n এর মান কত স্যার? 4, যেহেতু সামনে 4 আছে। আর এল এর মান কত? s মানে কি? s মানে এল এর মান কত স্যার? s মানে এল এর মান 0, তার মানে এখানে এল এর মান কত হবে স্যার? 0। তাহলে n প্লাস এল কত আসতেছে? 4 প্লাস 0 মানে কত? 4। তাহলে দেখেন 3D অরবিটাল এবং 4s অরবিটালের মধ্যে শক্তি কম কার? মান কম কার? দেখেন 3D এর মান আসে 5 আর 4s এর মান আসে 4, তাহলে কম কার? 4s এর। এই কারণে 4s অরবিটালে ইলেকট্রন আগে যাবে, দেন 3D-তে যাবে। ঠিক আছে, আহ্বানিত অনুসরণ করে। 3D এবং 4s অরবিটালের মধ্যে 4s অরবিটালের শক্তি কম, তাই ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে, দেন 3D অরবিটালে প্রবেশ করবে। আশা করি এটা আপনারা সুন্দর মতো লিখতে পারবেন। পরীক্ষায় যদি প্রশ্নটা আসে প্রথমে আহ্বান নীতিটা লিখবেন, আহ্বান নীতি লেখার পরে পটাশিয়ামের করবেন, কি বলে, এই যে 3D অরবিটাল এবং 4s অরবিটাল দুইটা শক্তি বের করবেন, করে দেন নিচে বলে দিবেন যে এই দুইজনের মধ্যে যেহেতু 4s এর n প্লাস এল এর মান কম, শক্তি কম, তাই ইলেকট্রন এখানে আগে প্রবেশ করে, দেন 3D-তে প্রবেশ করে। আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন, যদি স্যার আপনি তো কম বেশি পড়াইলেন,
কখনো যদি এমন হয় দুইটা অরবিটালের শক্তি সেম হয়ে গেছে স্যার, হইতেই পারে স্যার, এমন কি হইতে পারে না দুইটা অরবিটালের শক্তি সমান হয়ে গেছে, তখন আমি কি করব? আপনি তো বললেন যার কম ইলেকট্রন সেখানে আগে যাবে, যার বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে, কিন্তু যদি দুইজনের সমান হয়ে যায় তখন আমি কি করব? মনে রাখবেন, যদি n প্লাস এল এর মান n প্লাস এল এর মান সমান হলে, n প্লাস এল এর মান সমান হলে যার n এর মান কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে কখনো যদি এমন ঘটনা ঘটে দুইটা অরবিটালেরই n প্লাস এল এর মান একই হয়ে গেছে, তখন আমার কি করতে হবে? তখন যার n এর মান কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। যেমন আপনাকে প্রশ্ন দিল কোশ্চেন 2, 3d ও 4p এর মধ্যে ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে? 3d এবং 4p এর মধ্যে ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে? আগে প্রবেশ করবে। তখন কি হবে? আগে আমার দুইজনের শক্তি বের করতে হবে। করি। 3d এর ক্ষেত্রে আমরা অলরেডি জানি, 3d এর ক্ষেত্রে আমরা অলরেডি জানি কত আসে? 5 আসে, তাই না? 3d এর ক্ষেত্রে আমরা অলরেডি দেখলাম মাত্র n equal to 3, a equal to 2, তাহলে n প্লাস l কত? 3 আর 2 কত? 5। এবার আসেন 4p অরবিটাল। 4p অরবিটাল 4p অরবিটালের ক্ষেত্রে n এর মান কত? 4, l এর মান কত স্যার? p অরবিটাল মানে কি? p মানে l এর মান কত স্যার? p মানে l এর মান হলো 1। তাইলে এখানে যদি আমি l এর মান 1 বসাই, তাহলে n প্লাস l কত আসতেছে? 4 আর 1 কত? 5। দেখেন এই দুই ভদ্রলোকেরই 3d এবং 4p দুইজনেরই n প্লাস l এর মান সেম। এইটারও 5, এইটারও 5। যখন দুইজনেরই n প্লাস l এর মান সেম হবে তখন দেখতে হবে n এর মান কার ছোট। দেখেন তো, এইখানে n এর মান হলো 3, এইখানে n এর মান 4, তাহলে ছোট কার? এই ভদ্রলোকের। সুতরাং 3d তে আগে প্রবেশ করবে, দেন 4s এ যাবে। হ্যাঁ, 3d তে আগে যাবে, দেন কোথায় যাবে? সরি, 4s না, দেন 4p তে যাবে। 3d তে আগে যাবে, দেন কোথায় যাবে? দেন 4p তে যাবে। ঠিক আছে, 3d তে আগে যাবে, দেন 4p তে যাবে। আশা করি বুঝতে পারছেন। গেল আব্বানীতি, এটা আপনারা ছোটবেলা থেকে পড়ছেন, একটু মনে করাই দিলাম। এইবার আমরা পড়ব হুন্ডের নীতি। এবার আমরা কি পড়ব স্যার? এবার আমরা পড়ব হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? আপনারা অলরেডি যারা কলেজে ভর্তি হইছেন, ভর্তি তো অবশ্যই হইছেন, যারা ক্লাস করতেছেন অলরেডি এগুলো জানেন। দেখেন তো মিলে কিনা, বুঝেন কিনা। হুন্ডের নীতি, হুন্ডের নীতি কি বলতেছে দেখেন তো। হুন্ডের নীতি বলতেছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রন স্পিন একইমুখী হয়। আবার পড়ি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন একই শক্তি সম্পন্ন অরবিটালগুলোয় ইলেকট্রন এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় থাকে, সর্বাধিক সংখ্যায় সিঙ্গেল থাকে। হ্যাঁ, তারপর কি এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হয়। তো এই যে নীতিটা লিখছে পরীক্ষায় আসে, পরীক্ষায় জ্ঞানমূলকে আসে, হুন্ডের নীতিটি লেখো। পরীক্ষায় যখন আসবে আপনি সুন্দর মতো এটুকু লিখে দিবেন। বাট আমি এই ভাষাটার থেকে আমার নিজের একটা ভাষায় বলতে পছন্দ করি। হুন্ডের নীতিটা আমি ওইভাবে বললে আমার মনে হয় আমার স্টুডেন্টরা ভালো বুঝবে। আমি যখন স্টুডেন্ট লাইফে পড়ছি আমার কাছে এই লাইনটা, এটা তো তখনও ছিল, তো আমার কাছে তখন থেকে কেমন জানি একটু মানে আমার বুঝতে বোঝা যায় না, অনুধাবন করতে একটু কেমন লাগে। এখানে আমি আমার মতো একটু দেখেন তো, আমি এইভাবে করে মনে রাখতাম। সমশক্তি সম্পন্ন, সাকিব স্যারের ভাষায় সমশক্তি সম্পন্ন। হ্যাঁ, জাস্ট আমি আমার মতো করে একটু মনে রাখার জন্য সহজ করে নিছি ভাষাটা। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো
ইলেকট্রনগুলো প্রথমে একটি একটি করে একই স্পিনে প্রবেশ করবে, একই স্পিনে প্রবেশ করবে। পরবর্তীতে প্রাপ্যতার সাপেক্ষে বাকি ইলেকট্রনগুলো বিপরীত স্পিনে প্রবেশ করবে, বিপরীত স্পিনে প্রবেশ করবে। কি লিখছি? সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে। সমশক্তি সম্পন্ন অরবিটাল কারা? ধরেন আমরা দেখছি পি ভদ্রলোকের আবার তিনটা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি ভদ্রলোকের পাঁচটা আছে অরবিটাল, আবার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, তাই না? এগুলো আমরা দেখছি না? দেখছি। এই ভদ্রলোকেরা হইল সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তি সম্পন্ন, বা এর আরেকটা নাম আছে, দেখবেন আমরা অধ্যায় 3 পড়তে গেলে বিভিন্ন জায়গায় এগুলা শব্দ ব্যবহার করব, ডিজেনারেট অরবিটাল। সমশক্তি সম্পন্ন বা কি? ডিজেনারেট অরবিটাল। তো এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো যা আছে, এই যে পি এর আবার তিনটা উপশক্তি স্তর, পি এক্স, পি ওয়াই, পি জেড, বা ডি এর যে পাঁচটা আছে, এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো আছে, এখানে ইলেকট্রন গুলা কি করবে? এখানে ইলেকট্রন গুলা প্রথমে একটা একটা করে একই স্পিনে প্রবেশ করবে। এই অরবিটাল গুলোতে যখন ইলেকট্রন প্রবেশ করবে, প্রথমে একটা 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 করে যাবে, হ্যাঁ। পরবর্তীতে যদি আমার এক্সট্রা থাকে, একটা একটা করে দেওয়ার পর দেখি আরো হাতে ইলেকট্রন আছে, তখন আবার পরবর্তীতে একটা একটা করে যাবে। তো আমি যদি চিহ্ন দিয়ে আঁকতে যাই, স্পিন বোঝাতে যাই, তাহলে প্রথমে ইলেকট্রন গুলো একটা 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 করে একই স্পিনে যাবে, পরবর্তীতে আবার এক্সট্রা থাকলে, আরো যদি ইলেকট্রন থাকে, তখন আবার কি করা শুরু করবে? বিপরীত স্পিনে প্রবেশ করা শুরু করবে। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে ইলেকট্রন একটা 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 করে একই স্পিনে, দেখেন তিনজনের স্পিনে, হয় এই স্পিন দিবেন নাহলে এই স্পিন দিবেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, কিন্তু যা দিবেন একটা একই স্পিন দিতে হবে প্রথমে। এরপর হাতে যদি আবার এক্সট্রা থাকে, তখন আবার পূরণ করা শুরু করবে, কিন্তু এবার কোন স্পিন? এবার স্পিনটা বিপরীত হবে। এবার স্পিনটা কি হবে? এবার স্পিনটা বিপরীত হবে। আশা করি বুঝাইতে পারছি। আর আরেকটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। দেখেন কার্বন, কার্বন কত স্যার? কার্বন হলো 6। আমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p, এস এর তার কোনো সাব অরবিটাল নাই না, পি এর আবার কি আছে? তিনটা অরবিটাল আছে, 2px 2py 2pz। তাহলে এই হলো আমার সমশক্তি সম্পন্ন অরবিটাল তিনটা, পি এর তিনটা উপশক্তি স্তর লিখলাম। এবার আসেন কয়টা ইলেকট্রন আছে কার্বনে? 6টা। গ্যাসে কয়টা? 2 আর 2 4টা। হাতে আছে কয়টা? আরো 2টা আছে। তো আমি চাইলেই এখানে 2টা, এখানে 0 0 দিতে পারবো না। আমি চাইলেই এখানে 0, এখানে 2, এখানে 0 দিতে পারবো না। আমি চাইলেই এখানে 0, এখানে 0, এখানে 2 দিতে পারবো না। হ্যাঁ, আমি চাইলেই এখানে 0, এখানে 1, এখানে 1 দিতে পারবো না। আমি আমার ইচ্ছা মতন ফিল আপ করতে পারবো না। এইটাই হলো হুন্ডের নীতি। আমি আমার ইচ্ছা মতো ফিল আপ করতে পারবো না। আমাকে ফিল আপ করতে হবে কেমনে? এই যে 2px 2py 2pz সমশক্তি সম্পন্ন অরবিটাল, এখানে ইলেকট্রন প্রথমে একটা একটা করে যাবে। হ্যাঁ, তাহলে হাতে কয়টা আছে? 2টা। তাহলে এখানে একটা, এখানে একটা, হাতে আর আছে নাই, তাহলে এখানে হবে 0। তাইলে আমি বক্স পদ্ধতিতে দেখাই, আমার তো স্পিন দেখাইতে হবে। তাহলে প্রথমে একটা একটা করে ইলেকট্রন কি হবে? একই স্পিনে যাবে। হ্যাঁ, প্রথমে একটা একটা করে ইলেকট্রন একই স্পিনে যাবে। হাতে যদি আরেকটা থাকতো, এখানে আরেকটা যেত, আর একটা থাকলে তখন আবার প্রথম থেকে শুরু হইতো, কিন্তু কি হইতো? তখন স্পিনটা বিপরীত হইতো। এটাই হলো হুন্ডের নীতি। যেমন আমি যদি এবার নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেন কত? 7। ইয়েস। তাইলে 1s2 2s2 2px 2py
2pz, তাই না? জি, তা 2 2 4টা চলে গেছে অলরেডি, হাতে কয়টা আছে? 3টা। তাহলে প্রথমে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন একটা 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 করে প্রবেশ করবে, হাতে 3টা আছে, দিলাম 3। তাহলে এখানে বক্স পদ্ধতিতে যদি দেখাই স্পিনটা কি হবে, প্রথম 3টা কি হবে, প্রথমে একটা একটা করে একই স্পিনে যাবে। আশা করি বুঝাইতে পারছি। আমি যদি এবার অক্সিজেন দেই, এবার যদি আমি অক্সিজেনের কথা বলি, অক্সিজেন কত স্যার? 8। তাহলে কি হবে, 1s2, 2s2, 2px, 2py, 2pz, ডিসি ডিসি। দেখেন 2 2 কয়টা চলে গেছে? 4টা। হাতে আরো কয়টা আছে? 4টা আছে। তো ইলেকট্রন গুলা প্রথমে একটা 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 করে যাবে। এখন কয়টা হইলো? একটা, দুইটা, 3টা হইলো। হাতে আছে কয়টা? টোটাল 4টা ছিল, তাহলে 3টা হইছে, হাতে আরো একটা আছে। তাহলে ইলেকট্রন সমূহ প্রথমে কি করবে, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন সমূহ প্রথমে একটি 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 করে কি করবে, প্রথমে একটি 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 করে একই স্পিনে প্রবেশ করবে, একটি 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 করে একই স্পিনে প্রবেশ করবে। পরবর্তীতে প্রাপ্যতার সাপেক্ষে, হাতে আরো একটা আছে না, বাকি ইলেকট্রন গুলা কি করবে, আবার বিপরীত স্পিনে প্রবেশ করবে। যদি আরো একটা এক্সট্রা থাকতো, দেখেন আমি যদি নিয়নের কথা বলি, নিয়ন কত স্যার? 10। তাহলে 1s2, 2s2, 2px, 2py, 2p কত স্যার? z, 2px, 2py, 2p কত? z। দেখেন এখানে যদি বক্স পদ্ধতিতে দেখাইতে যাই, দেখেন কি হয়, ইলেকট্রন গুলো প্রথমে কি করবে, একটা একটা করে একই স্পিনে প্রবেশ করবে। তাহলে 2 2 4টা গেছে, সাথে কয়টা আছে? 6টা। তাহলে প্রথমে একটা 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 যাবে, কয়টা হইলো? 3টা, এবং সেটা কি হবে, একই স্পিনে হবে। পরবর্তীতে প্রাপ্যতার সাপেক্ষে বাকি ইলেকট্রন গুলো কি করবে, আবার বিপরীত স্পিনে প্রবেশ করা শুরু করবে। হাতে আরো কয়টা আছে? আরো 3টা আছে। তাহলে এখানে যাবে আরো একটা, এখানে যাবে আরো একটা, এখানে যাবে আরো একটা, এবং এগুলো কি হবে, বিপরীত স্পিন হবে। দেখেন বুঝতে পারছি কিনা? আমরা যখন ইলেকট্রন বিন্যাস শব্দ ধুম ধারাক্কা লিখে দিই, 2 2 2 2 2 লিখে দিই না, বাট এইভাবে না, আসলে ওইভাবে লিখলে কি আপনি জিনিসটা সিকোয়েন্স বুঝতেছেন না। এটা কাজে দিবে যখন পলির বর্জন নীতি আসবে, ওইখান থেকে অ্যান্সার করতে যাব, বা বিভিন্ন সময় এইভাবে যদি আপনি হুন্ডে নীতিটা না বুঝেন, তাহলে আপনি ধরতে পারবেন না। আপনি ইলেকট্রন বিন্যাস ঠিকই লিখতে পারতেছেন, কিন্তু কাহিনীর জায়গায় কিছু জায়গায় ঝামেলা আছে, যে একটু পরে ফেস করবেন। তাইলে আমার আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি আপনারা হুন্ডের নীতিটা বুঝতে পারছেন। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো প্রথমে একটা একটা করে একই স্পিনে প্রবেশ করবে। পরবর্তীতে প্রাপ্যতার সাপেক্ষে যদি হাতে আরো থাকে, বাকি ইলেকট্রন গুলো আবার কি করবে, বিপরীত স্পিনে প্রবেশ করা শুরু করবে। এটা আমি আমার মতো একটু বানাই নিছি, কেন আমার ভাষা আমার কাছে এটা বুঝতে বা বুঝাইতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা, ওই যখন আমি নীতি লিখছি, এখানে লাস্টে একটা কথা লেখা ছিল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য, ভর্তি পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে অনেকবার আসছে। এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। হুন্ডের নীতি এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়। কেন? কারণ হুন্ডের নীতি মানেই তো তোমার ওইটার আবার উপশক্তিস্থ থাকা লাগবে, সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকা লাগবে। পি এর 3টা আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর 5টা আছে, এফ এর 7টা আছে, বাট এস এর কি আর কোনো উপশক্তি স্তর আছে? নাই। সুতরাং এস এর ক্ষেত্রে হুন্ডের নীতি কি না, এস এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আশা করি বুঝাইতে পারছি। এইটা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। ডান। এবার আসেন, গেল। এবার আমরা দেখব আরেকটা জিনিস, পাউলির বর্জন নীতি। পাউলির বা পলির বা পালির, হ্যাঁ, এক একটা বইতে এক একভাবে লিখছে, সমস্যা নাই, পড়লে হলো কি, বর্জন নীতি। বর্জন নীতি, পালির বর্জন নীতি। আমরা আহ্বান নীতি পড়লাম, আমরা হুন্ডের নীতি পড়লাম, এখন আমরা কি পড়ব, এখন আমরা পালির বর্জন নীতি পড়ব। পালির বর্জন নীতিটা কি? একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আগে একটু লিখি, আগে একটু নীতিটা লিখি। একই পরমাণুতে, একই পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের
চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তাইলে আমাদের পাউলির বর্জন নীতিটা কি? একই পরমাণুতে, সেটা যে কোনো পরমাণু হোক, কিন্তু একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন, একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কয়টা, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা চারটা। কি কি কোয়ান্টাম সংখ্যা? চারটা হলো এন, এল, এম এবং এস। এই তো আমাদের কোয়ান্টাম সংখ্যা টোটাল কয়টা? চারটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। চারটাই একই হবে এমন সম্ভব না। একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারবে না। এটা মনে রাখতে পারেন কিভাবে? আপনারা বাংলা লিঙ্ক সিম যারা ইউজ করেন বা না করেন, আপনারা বাংলা লিঙ্কে ব্যালেন্স চেক করেন কেমনে? *124#। হ্যাঁ, আমরা বাংলা লিঙ্কে ব্যালেন্স চেক করি কেমনে? *124#, তাই না? জি, এটা দিয়ে মনে রাখতে পারেন 124। হ্যাঁ, 124। একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। হ্যাঁ, পলির বর্জন নীতি যদি আপনি ভুলে যান বা মনে রাখতে চান, বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক। হ্যাঁ, 124#, তাই না? 124। একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারবে না। সর্বোচ্চ মনে রাখবেন, সর্বোচ্চ তিনটা মান এক হইতে পারে। সর্বোচ্চ যে কোনো তিনটি মান এক হইতে পারে। সর্বোচ্চ তিনটি মান একই হতে পারে। সর্বোচ্চ তিনটা মান এক হইতে পারে। হ্যাঁ, ধরেন একই 1s2। হ্যাঁ, একই একদম 1s2 তে NLM তিনটে এক হইলেও এস অবশ্যই ভিন্ন হবে, কারণ একই সাথে দুইটা ইলেকট্রন একই দিকে ঘুরতে পারে না। আমরা জানি একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে আরেকটা ইলেকট্রন কি করে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তাইলে সর্বোচ্চ কয়টা মান এক হইতে পারবে? তিনটা মান এক হইতে পারবে। তাহলে একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হতে পারে না? এক হতে পারে না। এটা আমাদের সৃজনশীলের 4 মার্কে মাঝে মাঝে আসছে। আমাদের সৃজনশীলের 4 মার্কে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছে। আপনারা বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। হ্যাঁ, তো আমরা একটু কিভাবে প্রশ্নগুলো আসতে পারে বা এখান থেকে একটু আরেকটু ডিটেলসে পড়া লাগবে। এটা তো আপনি নীতি পড়লেন, এর উদাহরণ কিছু না দেখলে ক্লিয়ার হবেন না। যেমন কোশ্চেন 1 আমি যদি আপনাকে বলি, হিলিয়াম পরমাণুর ইলেকট্রন দুটি পালির বর্জন নীতির আলোকে পাউলির বর্জন নীতির আলোকে ব্যাখ্যা করো। হ্যাঁ, এবার আসেন হিলিয়ামের ইলেকট্রন দুইটা কি কি? আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, হিলিয়ামকে 2, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, তাই তো? হিলিয়াম কি 1s2। এবার এই যে দুইটা ইলেকট্রন, এটা কি করতে বলছে? পলির বর্জন নীতির আলোকে ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য ফার্স্ট ইলেকট্রন, প্রথম ইলেকট্রনের জন্য যদি আমি দেখি এন এর মান কত হবে? প্রথম ইলেকট্রনের জন্য কত নম্বর শক্তি স্তর? প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে এন এর মান হবে 1। এবার আসেন এল এর মান কত হবে? আমরা জানি এস অরবিটাল মানে এল এর মান কত? এস অরবিটাল মানে এল এর মান 0। এল এর মান যদি 0 হয়, তাহলে আমার এম এর মান অবশ্যই কি হবে? 0। কোয়ান্টাম সংখ্যায় পড়ে আসছি জি। দেন আসেন এস এর মান আপনার ইচ্ছা, ধরলেন প্রথমটা প্লাস আপ দিলাম, কি দিলাম? প্রথমটা প্লাস আপ দিলাম। এবার আসেন দ্বিতীয় ইলেকট্রনের জন্য, সেকেন্ড ইলেকট্রনের জন্য কি হবে? সেকেন্ড ইলেকট্রনের জন্য এই 1s এটা, তাহলে 1 এন এর মান কত? 1। এল এর মান কত হবে? এস অরবিটাল মানে 0। এম এর মান কত হবে? এল এর মান 0 হইলে এম এর মান অবশ্যই 0। আর এস এর মান কি হবে? এই প্রথম ইলেকট্রনটা যদি প্লাস আপ হয়, তাহলে দ্বিতীয়টা অবশ্যই কি হবে স্যার? দ্বিতীয়টা অবশ্যই মাইনাস আপ।
হ্যাঁ, দুইটা তো কখনো এক হইতে পারবে না। এটা যদি মাইনাস হাফ হয় তাহলে এটা অবশ্যই কি হইতো, প্লাস হাফ হইতো। তাহলে দেখেন সর্বোচ্চ সর্বোচ্চ তিনটা মান এক হইতে পারে, কিন্তু দেখেন আপনার ঠিকই এস এর মানটা কিন্তু কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কখনোই চারজনের মানে যে কোনো দুইটা ইলেকট্রনের এই চারটা NLMS চারটা মানে কখনোই কি হইতে পারবে না স্যার, একই হইতে পারবে না। এবার আসেন আরো কিছু উদাহরণ একটু আমাদের প্র্যাকটিস করা লাগবে। ওইটা প্র্যাকটিস করতে গেলে আপনি একটা সমস্যা ফেস করবেন, সেই সমস্যাটাকে আমি আগায় দিতেছি। আপনারা ওই আরো কিছু প্র্যাকটিস করতে গেলে বা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে গেলে কিছু সমস্যা ফেস করবেন, আপনার মান জানা লাগবে। হ্যাঁ, আমাদের পি এর যে তিনটা অরবিটাল আছে PX PY PZ, কার এম এর মান কত আমরা তো জানি। হ্যাঁ, আমরা তো জানি এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কি হয় স্যার, এল এর মান যদি 1 হয় এম এর মান কি হয়, -1 0 +1। এখন কোনটা, এই তো সেই তিনটে উপশক্তি স্তর। এল এর মান 1 মানে কি, পি অরবিটাল। হ্যাঁ, এল এর মান 1 মানে কি, পি অরবিটাল। পি এর কয়টা উপশক্তি, তিনটা, PX PY PZ, এই তো সেই তিনজন জি। এখন কোনটা আসলে কোনটার মানের জন্য কোন অরবিটাল, এই দেখেন PX এম এর মান যখন 0, তার মানে 0 মানে PX, এম এর মান +1 মানে কি, PY, তাহলে এটা হলো PY, আর -1 মানে হলো PZ। তাহলে এইটা একটু মনে রাখা লাগবে, PX মানে এম এর মান 0, PY মানে এম এর মান +1, PZ মানে এম এর মান -1। এটা আবার কিছু কিছু বইতে এভাবে লিখছে। আমি বেশিরভাগ বই, এটা নিয়ে কিছু কন্ট্রাডিকশন আছে, বইতেও দেখবেন লেখা আছে। হ্যাঁ, এক এক বিজ্ঞানী বা এক একজন এক একভাবে এটারে মান ধরছে, বাট আপনারা বিভিন্ন বই থেকে আমার কাছে এটা আমি এটা ভাবে পড়াই বা এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। মানে সবকিছু মিলে বিভিন্ন বইগুলা মিলে আমরা এই মানটা আমি দাঁড় করাইছি বা এই মানটা আমি পড়াই, আপনারা এই মানটা লিখবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আবার আমরা জানি এল এর মান যদি 2 হয় তাহলে কি, 2 মানে কি, হ্যাঁ এল এর মান 2 মানে কি, ডি অরবিটাল, ডি এর কয়টা থাকে, 5টা, -2 -1 0 +1 +2, তাই না জি। এই 5টা আসলে কে কোনটা, আমি তো বুঝছি ডি এর 5টা এরা, কোনটা কে, হ্যাঁ এই মানগুলো মুখস্থ রাখতে হবে, যে একটু পরে টের পাবেন কেন। দেখেন DZ² হলো এম এর মান 0, তার মানে 0 মানে হলো DZ², হ্যাঁ +1 হলো DZX, তাহলে এটা হলো DZX। YZ কোনটা, -1, তাহলে -1 কি, DYZ। হ্যাঁ, তারপর এম এর মান +2 মানে DX² -Y², তাহলে DX² -Y²টা হলো কি, +2, আর -2 কোনটা, DXY, তাহলে DXY হলো এম এর মান -2, তার মানে DXY থাকলে আমি এম এর মান কত লিখবো, -2 লিখবো। এইটা একটু স্যার মুখস্থ রাখা লাগবে, আমাদের পলির বর্জনীতি থেকে অ্যান্সার করতে গেলে এই মানগুলো লাগবে। হ্যাঁ, আপনার এটা একটু মুখস্থ রাখা লাগবে। তাহলে চলেন আমরা কিছু প্র্যাকটিস করি। আমি আপনাকে প্রশ্ন দিলাম, অক্সিজেনের পঞ্চম এবং অষ্টম ইলেকট্রনটি বা ইলেকট্রন পাউলির বর্জন নীতির আলোকে ব্যাখ্যা করো। অক্সিজেনের পঞ্চম এবং অষ্টম ইলেকট্রনটা কি করতে হবে, পাউলির বর্জনীতির আলোকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, পাউলির বর্জনীতির আলোকে ব্যাখ্যা করা মানে কি, এই দুইজনের ইলেকট্রন বিন্যাস করে ওই ইলেকট্রনগুলোর আমি NLMS বের করব, করার পর দেখাবো যে দুইজনের কি সমান না, চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই না, সুতরাং পাউলির বর্জনীতি মেনে চলে। এটাই হলো আমার মেইনলি প্রশ্ন চাইছে। তাহলে আগে অক্সিজেনের আমি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন কত 8, তাহলে 1s2 2s2 2p এর আবার কয়টা অরবিটাল, তিনটা, 2px 2py 2pz। হ্যাঁ, হুন্ডের নীতি কি বলে, 2 2 4টে গেছে, আরো কয়টা আছে, চারটা, তাহলে প্রথমে একটা একটা একটা, তাহলে 2 2 4 5 6 7, হাতে কি আরো একটা আছে, দেন আবার শুরু থেকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, কেন লাগবে, এই দেখেন হুন্ডের নীতি কেন লাগবে, দেখেন এই যে এবার বুঝবেন। পঞ্চম এবং অষ্টম ইলেকট্রন বলছে, আমরা কি করি, আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখি কি লিখি এখানে, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি আমরা তখন কি করতাম, আমরা এখানে 2 1 1 ডিরেক্ট আমরা লিখি, তাই না জি, 1s2 2s2 2px2 1 1 এমনি লিখি। আচ্ছা, তো 2 2 4 5 6 7 8, তাহলে তখন আমরা হিসাব করতাম 2 2 4 আর 1 5, তার মানে পঞ্চম ইলেকট্রনটা হইলো 2px এ, পঞ্চম ইলেকট্রন কার কাছে, 2px এ।
আর 2 2 4 5 6 7 8 আর অষ্টম ইলেকট্রনটা কার কাছে 2pz এর কাছে। দেখেন আপনি যদি হুন্ডের নীতি না বুঝেন তখন আপনি পঞ্চম আর অষ্টম ইলেকট্রন বলছে, তাহলে 2 2 4 আর এখানে 5 নম্বর ইলেকট্রন পড়ছে, তার মানে 2px হলো পঞ্চম ইলেকট্রন, দেন 6 7 8 2pz এ অষ্টম ইলেকট্রন ধরতেন। হ্যাঁ, এইটাই হবে না। কারণ কি? কারণ হইল 2 2 4 5 6 7 দেন আবার লাস্ট ইলেকট্রন কিন্তু 2px এ আসছে, কারণ অষ্টম ইলেকট্রনটা কার কাছে? অষ্টম ইলেকট্রনটাও 2px এর কাছে। অষ্টম ইলেকট্রনটাও কার কাছে? 2px এর কাছে। দেখছেন ক্যালমাটা কোথায়? এইখানে যে দুইটা ইলেকট্রন আছে, একটা হলো পঞ্চম আর একটা হলো অষ্টম। হ্যাঁ, এখানে দুইজন, কারণ 5 এরপরে 6 নম্বর ইলেকট্রন গেছে, 7 নম্বর ইলেকট্রন গেছে, তারপর 8 নম্বর ইলেকট্রন কিন্তু এইখানেই। তাইলে পঞ্চম এবং অষ্টম ইলেকট্রন কিন্তু এখানে হবে স্যার। হ্যাঁ, এই জায়গাটায় ভুল করা যাবে না। তাইলে এখানে পঞ্চম ইলেকট্রন 2px, তাহলে 2 n এর মান কত? 2 l এর মান কত? px মানে কোনটা? px মানে m এর মান 0, l এর মান p মানে l এর মান কত? 1 আর m এর মান কত হবে? 0, আর s এর মান কত হবে? বললাম প্লাস হাফ। 2px n এর মান তাহলে 2, p অরবিটাল মানে l এর মান 1, এবং l এরটা আবার l এর 1 এর জন্য তো m এর তিনটা মান আছে, -1 0 +1, এখানে m এর মান কত হবে? 2px মানে m এর মান কত? 0, আর s এর মান কত ধরলাম? প্লাস হাফ। এবার আসেন অষ্টম ইলেকট্রনের জন্য, তাহলে কি হবে? n = 2, l এর মান কত হবে? 1, m এর মান কত হবে? এখানেও px, তার মানে 0, তাহলে s কি হবে? -হাফ। সুতরাং এখানে তিনটা মান একই হলো, এস এর মানটা কিন্তু ভিন্ন, সুতরাং এখানে চারটা কোয়ান্টাম সংখ্যা মান একই হয় নাই, সুতরাং পলির বর্জন নীতি মেনে চলে। এবার আসেন আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন দিই, কোশ্চেন 3, আয়রনের 23তম এবং 26তম ইলেকট্রন পাউলির বর্জন নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। হ্যাঁ, পাউলির বর্জন নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। আয়রন মানে Fe কত? 26, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6, 3d তে আগে যাবে না, 3dxy 3dyz 3dzx 3dx² y² 3dz², তারপর কি 4s। তো আমরা জানি 3d থেকে না যায় কোথায় যায়? 4s এ। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 কয়টা গেল? 10 12 আছে 18টা। তারপর আগে কোথায় যাবে? 4s এ, তাহলে 19 20টা। হাতে আছে আরো কয়টা? 6টা। তাহলে প্রথমে একটা একটা করে যাবে, 21 22 23 24 25, হাতে আরো একটা আছে, দেন আবার এখানে আসবে 26। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, তাইলে এখন স্যার আমি px তে কিন্তু p রে কিন্তু px p pz লিখি নাই, এখানেও কিন্তু লিখি নাই। আমার এইখানে যে ইলেকট্রন দুইটা চাইছে 23তম এবং 26তম, ওইটার জন্য যে অরবিটালে ভাঙা লাগবে তাকে ভাঙছি। যেমন ওই দুইটা পড়ছে 3d তে, তাই 3d কে আমি কি করছি? আবার সাব অরবিটালে উপশক্তি স্তরে ভেঙে লিখছি। d এর যে 5টা অরবিটাল আছে, তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা করছি প্রথমে 1s2 2s2 2p6 3s2 3p6, দেন 4s এ যাবে আগে 4s2, দেন 3d তে কি হবে? এখানে 20টা ইলেকট্রন হইছে, আরো 6টা আছে, তাহলে আগে একটা গেছে, হাতে আরো একটা আছে, দেন আবার প্রথম থেকে যাওয়া শুরু করছে। ঠিক আছে, ওকে। এবার আসেন 23তম ইলেকট্রন কই? 2 2 4 6 10 12 আচ্ছা 18 19 20 21 22 23, তাহলে 23তম ইলেকট্রন কই পড়ছে? দেখেন তো 23তম ইলেকট্রনটা কই পড়ছে? ভালো মতো দেখেন, 2 2 4 6 কত? 10 12 আচ্ছা 18, হ্যাঁ, তারপরে দেখেন 19 19 20 21 22 23, এই যে 23তম ইলেকট্রন পড়ছে, দেখেন। হ্যাঁ, এই দেখেন ইলেকট্রন কেমনে গেছে? প্রথমে 1s2 2s2 2p6 3s2 3p6 18 4s2 19 20 21 22 23, তার মানে 23তম ইলেকট্রন পড়ছে কোনটায়? 3d
ZX এ। আর 26তম কই পড়ছে? 23 গেল, এবার আসেন 24, 25, দেন আবার কোথায়? 26। তার মানে কোনটা? এইটা হলো আমার 26তম ইলেকট্রন। তাহলে 26তম ইলেকট্রন কোনটা? 3D XY তে পড়ছে। কোথায় পড়ছে? 3D XY তে পড়ছে। তাহলে দেখেন 18, 3p6 পর্যন্ত 18, 4s2 কত? 19, 20, দেন 21, 22, 23তম ইলেকট্রন, 24, 25, দেন আবার কি শুরু থেকে যাওয়া শুরু? এই যে এটা হলো আমার 26তম ইলেকট্রন। তাহলে এবার আসেন, তাহলে n এর মান কত? 3, l এর মান কত? d অরবিটাল মানে l এর মান হলো 2, m এর মান কত? আমি আপনাকে বলছি মুখস্থ রাখতে হবে 3dzx, 3dzx, dzx এর জন্য m এর মান কত? +1, dzx এর জন্য m এর মান কত? +1, আর s এর মান কি হবে? প্রথম স্পিন গুলো আমি প্লাস আপ ধরলাম, গেল। এবার আসেন 26তম ইলেকট্রন। 26তম ইলেকট্রন কোনটা? এই যে এইটা, সেকেন্ডটা। হ্যাঁ, প্রথমে একটা একটা করে গেছে এক স্পিনে, দেন আবার এখান থেকে শুরু করছে। তাহলে n এর মান কত? n এর মান 3, l এর মান কত? d অরবিটাল মানে l এর মান কত? 2, d অরবিটাল মানে l এর মান কত? 2, m এর মান কত হবে? এটা dxy, dxy হইলে কত হবে দেখেন তো? dxy মানে কত? m এর মান -2, dxy মানে m এর মান কত? -2, দিলাম -2, আর s কি হবে? যেহেতু বিপরীত স্পিন, তাহলে -2, সরি -1/2। তাহলে দেখেন এখানে প্রথম n আর l একই হলো, m এবং s টা কিন্তু ভিন্ন। সুতরাং চারটা, এই দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হয় নাই? সেম হয় নাই। সুতরাং এরা পলির বর্জন নীতি মেনে চলে। আশা করি পলির বর্জন নীতি মেনে চলে। এরকম প্রশ্ন যখন 4 মার্কে আসবে আপনারা কিভাবে লিখবেন বুঝাইতে পারছি। আপনি ইলেকট্রন বিন্যাস করে ওই দুইটা ইলেকট্রনকে এরকম আলাদা করবেন, করে ওই দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করবেন, করার পরে বলবেন যে দেখেন এখানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হয় না? একই হয় নাই। সুতরাং একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এটা পলির বর্জন নীতি মেনে চলে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, আর্সেনিকের 20তম এবং 33তম ইলেকট্রন পাউলির বর্জন নীতি মেনে চলে। পাউলির বর্জন নীতি মেনে চলে ব্যাখ্যা করো। এটা একটু খাতায় সুন্দর মতো করে, হ্যাঁ, ছবি তুলে অথবা ডিরেক্ট কমেন্টে, সেটা আপনি ফেসবুকে দেখেন অথবা আপনি ইউটিউবে দেখেন, যেখানেই দেখেন না কেন এটা আপনার হোমওয়ার্ক থাকলো। ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, ক্লাসগুলোর পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, নাইলে কিন্তু হবে না। তো আপনি এই এইটার অ্যান্সার করে, হ্যাঁ, আর্সেনিকের 20তম এবং 33তম ইলেকট্রন যে পলির বর্জন নীতি মেনে চলে, এই অ্যান্সারটা এই দুইজনের জন্য 4টা NLMS এর মান বের করে আমাকে আপনি কমেন্টে অবশ্যই দেখাবেন, বা কমেন্টে ডিরেক্ট অ্যান্সার এইটার জন্য NLMS, 33-এর জন্য NLMS, এই দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখে কমেন্টে আমাকে জানাবেন। আপনি ফেসবুকে ক্লাসটা করেন অথবা ইউটিউবে করেন, দুই জায়গায় আপলোড করা থাকবে, যেখানেই করেন না কেন আপনি অবশ্যই অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবেন, তাইলে বুঝবো আপনার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে বুঝবো আপনার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে। আশা করি আজকে যে আমরা 3টা নীতি পড়লাম, পলির বর্জন নীতি, আউটবাউ নীতি আর হুন্ডের নীতি, এই যে আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটা বেসিক সহ ডিটেলস একটু পড়তে হবে, বুঝে পড়তে হবে। শুধু নীতি 3টা মুখস্থ করলাম, কনসেপ্ট বুঝি না, তাহলে কাজ হবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু পারি বুঝায় বলতে। এরপরও যদি কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, আপনি অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।